তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সকলেই জানবে যে মোহনবাগানের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরুর সাথে রয়েছে, আর সেই ম্যাচের আগে ম্যাচের প্রিভিউ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে দুটো টিমের মধ্যে হেড টু হেডে কোন টিম একে অপরের থেকে এগিয়ে রয়েছে। তাছাড়াও দুটো টিমের উইকনেস এবং স্ট্রেংথ সম্পর্কেও তোমাদেরকে এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর আছে। তাছাড়াও তোমাদেরকে আগের একটা ভিডিওতে প্লেইং 11 বানিয়ে জানিয়েছিলাম, আর তোমরা সেই ভিডিওতে ভালোবাসাও দিয়েছো। সো আজকেও তোমাদেরকে কেমন প্লেইং 11 হতে পারে সেটাও জানাবো। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে কালকে অর্থাৎ 28 তারিখ সন্ধ্যা 7:30 থেকে মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর খেলা রয়েছে। আর এই খেলাটা কিন্তু একটা খুবই জমজমাট খেলা হবে, কারণ দুটো টিমই খুবই ভালো খেলছে এইবারে। তো বন্ধুরা, ম্যাচটা জমজমাট হওয়ার কারণ হচ্ছে মোহনবাগানের থেকেও বেঙ্গালুরু ভালো খেলছে, কারণ তারা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই জিতেছে। আর মোহনবাগানও দুটো ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা ড্র করেছে। সো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, এটাই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, দুটো টিমই চাইবে যে একে অপরের থেকে জিততে এবং জেতার জন্যই মাঠে নামবে। সো সবাই কিন্তু তাদের 100% দিয়ে খেলবে, আর ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো সেই ম্যাচেরই হেড টু হেড নিয়ে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, তোমাদেরকে বলি যে মোহনবাগানের সাথে বেঙ্গালুরুর খেলা হয়েছে 11টা ম্যাচ। আর বন্ধুরা, সেক্ষেত্রে হেড টু হেডের কথা বললে মোহনবাগান কিন্তু বেঙ্গালুরুকে পুরোপুরি ডমিনেট করে এগিয়ে রয়েছে অনেকটাই। আর তারা জিতেছে 9টা ম্যাচ, আর বেঙ্গালুরু জিতেছে একটা ম্যাচ ড্র হয়েছে। সো বুঝতেই পারছো যে পুরোপুরি মোহনবাগান ডমিনেট করেছে হেড টু হেডে, কারণ হেড টু হেডে প্রায় পুরো অনেকগুলো ম্যাচই মোহনবাগানই জিতেছে। তো বন্ধুরা, সেই সব কোনো কিছু ম্যাটার করে না খেলার ক্ষেত্রে দুটো টিমই জিততে পারে, হারতে পারে। আর নতুন সিজন, আর বেঙ্গালুরু যথেষ্ট ভালো লেভেলেরই প্রদর্শন দেখাচ্ছে এই সিজনে। এবারে সামনের ম্যাচে কি ঘটে সেটাই দেখার বিষয় থাকবে। তো বন্ধুরা, সবার প্রথমে মোহনবাগান দলের স্ট্রেংথ বা শক্তিশালী দিক নিয়ে তোমাদেরকে জানাই। তো মোহনবাগান দল এইবারে কিন্তু যথেষ্টই শক্তিশালী সবকিছু ডিপার্টমেন্ট নিয়েই। তারা নানান প্লেয়ার কিনেছে দামি দামি, আর এখনো পর্যন্ত তাদের খেলা দেখে যা বোঝা গেছে তাদের শক্তিশালী দিক হচ্ছে তাদের মাঝমাঠ আর অ্যাটাক। এবারে অ্যাটাকের কথা বললে মেন ভূমিকা থাকে স্ট্রাইকার কিন্তু এই মুহূর্তে মোহনবাগানের অতটাও ফর্মে নেই। আর বন্ধুরা, যেটা সত্যিকারের কথা, দিমিত্রি পেত্রাতসকে যদি স্ট্রাইকার খেলায় তখন তিনি অতটাও ভালো পারফরমেন্স করতে পারছেন না আগের মতো, কারণ এখনো সেই ফর্মটা খুঁজে পাননি। আর তাছাড়াও নানান প্লেয়াররাও এখনো আগের ফর্মটা খুঁজে পায়নি, তাই একটু সমস্যা হচ্ছে। আর বন্ধুরা, সবচেয়ে বড় কথা হলো স্ট্রাইকারের ভূমিকা হচ্ছে গোল করা। তার পায়ে বল গেলেই সে গোল করতে পারবে, কিন্তু বল ভালোভাবে তৈরি করাই হচ্ছে না। সেক্ষেত্রে মেন ভূমিকা থাকবে লিস্টন আর মনবীরের। তারা কিন্তু অতটাও ভালো পারফরমেন্স ঠিক দিতে পারছে না, চেষ্টা করছে, বাট অতটাও ভালো পারফরমেন্স দিতে পারছে না। তাদেরও আরও চেষ্টা করতে হবে সামনের ম্যাচগুলোতে। আর বন্ধুরা, আমি মোহনবাগানের অ্যাটাককে শক্তিশালী দিক বলেছি, তার মূল কারণ হচ্ছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, মোহনবাগানের স্ট্রাইকাররা অতটা বল না পাওয়ার সত্ত্বেও যথেষ্ট ভালো মানেরই গোল করেছেন, আর অনেকগুলোই গোল করেছে। এবারে বন্ধুরা, ম্যাকলারেনও এসে গেছেন, আগের ম্যাচেও নেমেছিলেন। আশা করা যাচ্ছে তিনি খেললে স্ট্রাইকার পজিশনের ভূমিকাটা তিনি আরও ভালোভাবে পালন করতে পারবেন। তাছাড়াও সকল প্লেয়ার যদি একবার ফর্মে চলে আসে, মোহনবাগানের অনেকটাই সুবিধা হবে। তাছাড়াও মোহনবাগানের মাঝমাঠটা কিন্তু যথেষ্টই শক্তিশালী। তো এবারে আসি বেঙ্গালুরু এফসির শক্তিশালী দিক নিয়ে। তো এই টিমটা কিন্তু এইবারে যথেষ্ট ভালো পারফরমেন্স দিচ্ছে, আর যা বোঝা যাচ্ছে যে তাদের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে তাদের ডিফেন্স। আর বন্ধুরা, তাদের ডিফেন্সে একটাও কিন্তু বল ঢোকেনি দুটো ম্যাচে, মানে তারা কিন্তু একটাও গোল খায়নি দুটো ম্যাচে। আর তাদের ডিফেন্সে কিন্তু জোভানোভিক, চিংলেনসানা সিং, রাহুল বেকে, রোশন সিং এবং নিখিল পূজারির মতো ভালো মানের ডিফেন্ডাররা রয়েছে। সো তার ফলেই কিন্তু বেঙ্গালুরু এফসি দল গোল খায়নি। আর তাদের ডিফেন্সটা কিন্তু যথেষ্টই শক্তিশালী, যে কোনো টিমকেই খুবই খাটতে হবে গোল করার জন্য। আর তাছাড়াও তাদের এইবারে অ্যাটাকও খুবই ভালো পারফরমেন্স করছে, আর মাঝমাঠও খুব ভালো পারফরমেন্স করছে। তো সব মিলে কিন্তু বেঙ্গালুরুর শক্তিশালী দিক তাদের সব করার ডিপার্টমেন্টই বলতে পারো। এবারে যদি উইকনেস নিয়ে কথা বলি, অর্থাৎ দুর্বল দিক নিয়ে কথা বলি, তাহলে মোহনবাগানের দুর্বল দিক হচ্ছে তাদের ডিফেন্স। আর তাদের ওই ডিফেন্সটা দুর্বল হওয়ার মূল কারণ হচ্ছে মেন ডিফেন্ডারের চোট। এখন অ্যালবার্টো রড্রিগেজ এই সিজনে এসে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, বাট তার চোটের কারণে মোহনবাগানকে কিন্তু ম্যানেজ করতে হচ্ছে। আর দীপেন্দু বিশ্বাস তিনি ভালো পারফরমেন্স করলেও টম অ্যালড্রেডও পারফরমেন্স করছেন, বাট মাঝে সাঝে ভুল একটু আধটু হচ্ছে। এবার তোমরা বলবে যে টম অ্যালড্রেড খুবই ভালো পারফরমেন্স করেনি, বাট আমি বলতে পারি আগের থেকে যথেষ্ট ভালো পারফরমেন্সই তিনি দিচ্ছেন। আর তাছাড়াও আগের বারে মোহনবাগানের ডিফেন্সটা শক্তিশালী ছিল, তার মূল কারণ হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ভালো কম্বিনেশন ছিল। এইবারে
সকল প্লেয়ার নতুন নতুন, তো কম্বিনেশনটা তৈরি হতেই প্রবলেম হচ্ছে। কম্বিনেশন হয়ে গেলে তাদের মধ্যে কোঅর্ডিনেশন তৈরি হয়ে গেলে ডিফেন্সটা কিন্তু অলরেডি শক্ত হয়ে যাবে। আর তাছাড়াও নতুন কোচের আন্ডারে তাদেরকে খেলতে হচ্ছে, সেই জন্য একটু প্রবলেমের সৃষ্টি হচ্ছে। এবারে দেখা যাক পরবর্তীকালে কি হয়। আর বেঙ্গালুরুর দুর্বল দিক বলতে গেলে কোনো কিছু ডিপার্টমেন্টই এইবারে দুর্বল নেই। আইএসএলের কথা বললে আইএসএলে কিন্তু তারা এই সিজনে এমন পারফরমেন্স করেছে, তাদের কোনো দুর্বল দিক অতটাও দেখা যায়নি। বাট এইটুখানি বলতে পারি, যদি মোহনবাগান ভালোভাবে ডিফেন্সটা সামলায় এবং অ্যাটাকে নেমে পড়ে, তাছাড়াও মোহনবাগানের কাছে অ্যাটাকে খুবই ভালো প্লেয়ার রয়েছে, খুবই অ্যাটাক করলে হয়তো বেঙ্গালুরু এফসি গোল খেয়ে যেতে পারে, এটাই হতে পারে, আর কোনো কিছু অপশান নেই। আর যেমন আমরা ডুরান্ডে দেখেছিলাম, তেমনভাবে যদি মোহনবাগান দল সামনের ম্যাচে বেঙ্গালুরুকে অ্যাটাক করতে পারে, একটু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে মার্ক করে রাখতে পারে, তাহলে হয়তো জেতার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে আসি দুটো টিমের প্লেইং 11 নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম দুটো টিমের প্লেইং 11। আর বন্ধুরা, আজকের প্লেইং 11টা একটুখানি পরিবর্তন করেই তোমাদেরকে জানাচ্ছি। আর তোমাদের কেমন লাগে এই প্লেইং 11টা তোমরা জানাতে পারো, বাট যদি কোনো ভুলও হয় সেটাও জানাতে পারো। আশা করা যাচ্ছে আইএসএলের মঞ্চে যা পারফরমেন্স করছে প্রত্যেকটা টিম, মোহনবাগান রিস্ক না নিয়ে 4-3-3 ফরমেশনেই খেলবে সামনের ম্যাচ। তো বন্ধুরা, এই 4-3-3 ফরমেশনে গোলকিপারে থাকছেন মোহনবাগানের বিশাল কাইত। আর সবার প্রথম তোমাদেরকে মোহনবাগানের প্লেইং 11 সম্পর্কেই জানাচ্ছি। তো গোলকিপারে বিশাল কাইত থাকছেন, ডিফেন্সে দুটো সেন্টার ব্যাক থাকছেন, দীপেন্দু বিশ্বাস আর টম অ্যালড্রিড। তাছাড়াও রাইট ব্যাকে খেলবেন আশিস রায় আর লেফট ব্যাকে খেলবেন সুভাশিস বোস। দুটো সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার থাকছেন সূর্যবংশী এবং আপুইয়া। আর একটা অ্যাটাকিং মিডফিল্ডার থাকছেন, তিনি হলেন গ্রেগ স্টুয়ার্ট। আর রাইট উইং দিয়ে খেলবেন দিমিত্রি পেত্রাতস, আর লেফট উইং দিয়ে খেলবেন লিস্টন কোলাসো। সবশেষ স্ট্রাইকার পজিশনে জেসন কামিংস বা জেমি ম্যাকলারেনের মধ্যে কোনো একজন স্টার্ট করবেন। যা বোঝা যাচ্ছে জেসন কামিংসের ফর্ম এখন ভালো রয়েছে, তো তাকে দিয়ে হয়তো স্টার্ট করাতে পারে মুলিনা। তো বন্ধুরা, মোহনবাগান দল হয়তো কিছু চেঞ্জও করতে পারে। চেঞ্জটা মূল কথা ওই ফরমেশনে একটু হতে পারে। আপুইয়াকে সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে রেখে আর সাহালকে হয়তো সেন্টার মিডফিল্ডে আনতে পারে মোহনবাগান দল। আর তাছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে তো গ্রেগ স্টুয়ার্ট থাকছেনই। এই রকম পদক্ষেপ নিলে একটু চাপ হতে পারে, বাট গোল করার জন্য কিন্তু একটা সেরা উপায় হতে পারে এটা। আর এটা বললাম তার মূল কারণটা হচ্ছে তাদের মধ্যে এখন কিন্তু খুবই ভালো কম্বিনেশন দেখা যাচ্ছে। এবারে মোহনবাগান কোচ কি পদক্ষেপ নেবে সেটা তো প্রথম থেকে আমি বলতে পারবো না, বাট এইরকম একটা পদক্ষেপ নিতে পারে। তো এবারে আসি বেঙ্গালুরু এফসির প্লেইং 11 নিয়ে। তাদের প্লেইং 11-এর ফরমেশন হতে চলেছে 4-3-3। আর এই ফরমেশনে তাদের গোলকিপারে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু, আর দুটো সেন্টার ব্যাক থাকছেন, একজন হচ্ছেন রাহুল বেকে আর একজন হচ্ছে জোহানোভিক। রাইট ব্যাকে খেলছেন নিখিল পূজারি, আর লেফট ব্যাকে খেলবেন নাওরেম রোশন সিং। আর সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডে দুজন থাকছেন পেড্রো ক্যাপো আর সুরেশ রঞ্জাম। অ্যাটাকিং মিডফিল্ডে থাকছেন নগুয়েরা। রাইট উইং দিয়ে খেলবেন সুনীল ছেত্রী, আর লেফট উইং দিয়ে খেলবেন বিনীত ভেঙ্কাটেশ। সবশেষ স্ট্রাইকার পজিশনে খেলবেন এডগার্ড মেন্ডিস। তো বন্ধুরা, দুটো টিমেরই প্লেইং 11 বললাম, আর দুটো টিমই শক্তিশালী তাদের প্লেইং 11 নামাবে, কারণ দুটো টিমই চাইবে যে জিততে। এবারে কীরকম প্লেইং 11 নামাবে না নামাবে, আশা করা যায় এইরকমই নামাবে, বাট কিছু চেঞ্জ এলে কিছু খবর পাওয়া গেলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এতটুকুই।